গত ক্লাসে যে রেকর্ডটা আমরা আপলোড করলাম সেটা ছিল থাইরিস্টরকে বা এসসিআর কে অন করার একটা টেকনিক নিয়ে ডিসকাশন, এবং তারপরে তার রিলেভেন্ট কিছু প্রোটেকশন সার্কিটের ডিজাইন, সেগুলো নিয়ে কথাবার্তা। তো সেই ডিসকাশনটাতে আসি প্রথমে। প্রথমত হচ্ছে যে আমরা থাইরিস্টর বা এসসিআর যখন পড়া শুরু করলাম, এসসিআর অন করার জন্য দেখলাম 5টা টেকনিক অ্যাভেলেবল। 5টা টেকনিকের ভেতরে আমরা প্রেফার্ড টেকনিক হিসেবে আইডেন্টিফাই করলাম হচ্ছে গেট পাস অ্যাপ্লাই করে তাকে অন করার প্রসেসটা। এর বাইরে আরো 4টা টেকনিক ছিল যার মাধ্যমে একটা এসসিআর কে অন করা যায়। সেই টেকনিকগুলো কি কি ছিল? প্রথমত ছিল হচ্ছে আমরা টেম্পারেচার অনেক বাড়াবো, টেম্পারেচার বাড়ালে পরে একটা সময় ব্রেকডাউনে চলে যাবে, এটা হতে পারে একটা ওয়ে, হুইচ ইজ নট প্রিফার্ড ডেফিনেটলি। একটা ছিল পার্টিকুলার গ্রুপ অফ এসসিআর যাদেরকে আমরা লাইট অ্যাক্টিভেটেড এসসিআর বলি, তারা তাদেরকে যখন আমি গেট টার্মিনালে লাইট ফেলি তখন তারা অন হয়ে যায়। সো এটা শুধুমাত্র ওই এলএ এসসিআর তাদের জন্যই অ্যাপ্লিকেবল। আরেকটা হচ্ছে যে কোনো এসসিআর কে আমরা একদম ব্রেক ওভার পর্যন্ত নিয়ে যেয়ে তারপর অন করতে পারি, ব্রেক ওভার ভোল্টেজ অ্যাপ্লাই করে, সেটা একটা প্রসেস হতে পারে। আরেকটা হচ্ছে গেট পাস অ্যাপ্লাই করে অন করা, যেটা কিনা প্রিফার্ড টেকনিক বলে আসছি। এর বাইরে কিন্তু একটা টেকনিক ছিল যেটা গত ক্লাসে ডিসকাস করিনি আমরা, সেটা হচ্ছে লার্জ ডিভিডিটি অ্যাপ্লাই করে একটা এসসিআর কে অন করা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে লার্জ ডিভিডিটি বলতে আমরা কি বুঝি? লার্জ ডিভিডিটি যেটা বলতে যেটা বুঝি সেটা অনেকটা এরকম। যদি তুমি চিন্তা করো যে এই সরি, ধরো ওয়াই এক্সিসে হচ্ছে ভোল্টেজ এবং এক্স এক্সিসে হচ্ছে টাইম, এই হচ্ছে টাইম, ওয়াই এক্সিসে হচ্ছে ভোল্টেজ। তুমি যদি একটা ভোল্টেজ সাপ্লাই অ্যাপ্লাই করো, সেই ভোল্টেজ সাপ্লাইটা দেখতে এইরকম কিছু, খুব স্টেপ চেঞ্জ হচ্ছে ভোল্টেজের। হ্যাঁ, কাজে এইখানে যে ডিভিডিটিটা তুমি পাবা, ডিভিডিটি বলতে বোঝানো হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, যেটা পাবা সেটা হবে অনেক হাই। হ্যাঁ, এবং এটা যদি অনেক হাই হয় তাহলে কি হচ্ছে, ডিভাইসটা অন হয়ে যাবে উইদাউট এনি সাপোর্ট ফ্রম গেট পাস। কোনো গেট পাস ছাড়াই কিন্তু সে অন হয়ে যাবে, যেটা কিনা ডিজায়ার্ড না। তোমার একমাত্র ডিজায়ার্ড টেকনিক হচ্ছে গেট পাস অ্যাপ্লাই করে তাকে অন করা। গেট পাস ছাড়া তাকে আমি কখনোই অন করতে চাই না, কারণ গেট পাস দিলে আমি প্রয়োজন অনুযায়ী ডিলে দিতে পারি, যেহেতু আমি রেকটিফিকেশন করব, সিলিকন কন্ট্রোল রেকটিফিকেশন। সো ডিলে প্রয়োজন অনুযায়ী ডিলে দিতে পারি যখন আমার গেট পাস থাকবে। গেট পাস কখনো 0 ডিগ্রিতে দিতে পারি, কখনো 90 ডিগ্রিতে, কখনো 45 ডিগ্রিতে, আমি আমার প্রয়োজন অনুযায়ী দিতে পারি। কিন্তু যদি গেট পাস ছাড়া অন হয়ে যায় তখন তো সেটা কন্ট্রোল থাকে না। তো সেটাই বলা হচ্ছে যে ডিভিডিটি যদি অনেক লার্জ হয়ে যায় তখন দেখা যাবে সে নিজে নিজে অন হয়ে যাবে, কোনো গেট পাসের তকাশে করবে না, ওয়েট করবে না গেট পাসের জন্য। তাহলে কি করা যায়? আমরা আগে প্রথমে ব্যাখ্যা করি যে কেন লার্জ ডিভিডিটিতে ডিভাইসটা অন হয়ে যায়, এবং পরে ওই ব্যাখ্যাটাতে আসবো যে কি করা যায়। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো রেকর্ডেড ভিডিওতে সব দেওয়া আছে, আমি একটু সংক্ষেপে যাব। প্রথমত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার টু ট্রানজিস্টর মডেল, এটা গত ক্লাসে ডেভেলপ করা। এই টু ট্রানজিস্টর মডেলটা নিয়ে আগাবো, এবং আগানোর পরে যেটা দেখা যায় যে টু ট্রানজিস্টর মডেলে আমরা একটা জিনিস জেনে আসছি, সেটা হচ্ছে সামহাও তুমি যদি এই একটা ট্রানজিস্টরকে অন করতে পারো, সে আরেকটা ট্রানজিস্টরকে অন রাখবে, এবং ইভেন্চুয়ালি একটা ট্রানজিস্টর অন রাখে, কাজেই তখন আর গেট পাসের কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, এসসিআরটা অন হয়ে যায়। এখন এখানে আমরা দেখতে চাই যে লার্জ ডিভিডিটি অ্যাপ্লাই করলে সেটা সামহাও এটাকে অন করে ফেলে কিনা, সেটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, লার্জ ডিভিডিটি কোনো একটা সিগন্যাল অ্যাপ্লাই করলে সেটা অন করে ফেলবে। ডিভিডিটি মানে কি? যে ভোল্টেজটা তুমি অ্যানোড এবং ক্যাথোডের মাঝে অ্যাপ্লাই করো সেই ভোল্টেজটা, রাইট? এই যে ভিএ কে, এটা হচ্ছে ভোল্টেজ। কিন্তু তুমি যদি ডিভিএ কে ডিটি বের করতে চাও, মানে এটা রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ, যদি দেখো, খেয়াল করো, লার্জ ভোল্টেজ কিন্তু ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তার রেটটা, চেঞ্জের রেটটা, এটা ইম্পর্টেন্ট। সেটা যদি খুব লার্জ হয় তখন কি হচ্ছে, এই যে 3টা জাংশন, এখানে কিন্তু আমরা যেটা জানি এসসিআর এর ভিতরে 3টা জাংশন, এই 3টা জাংশনের এক পাশে ভোল্টেজটা, খেয়াল করো, ভোল্টেজের রেট অফ চেঞ্জটা হাই হয়ে যাচ্ছে। অন্য দুটো জাংশন নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ অন্য দুটো জাংশন মানে এইটা এবং এই নিচেরটা, এটা কিন্তু আসলে ফরওয়ার্ড বায়াস, কাজে এই জাংশন ক্যাপাসিটেন্স নিয়ে আমার তেমন চিন্তা না করলেও চলবে। যেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে মাঝের জাংশনটা, যেটা কিনা রিভার্স বায়াস হয়েছিল। এই জাংশনটাকে নিয়ে হচ্ছে আমার সমস্ত চিন্তা। কারণ হচ্ছে এখানে যদি এই ডিভিডিটিটা লার্জ হয় তখন কি হবে, এই এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাই যে এই জাংশনের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, কারণ লার্জ ডিভিডিটির কারণে সি ইন্টু ডিভিডিটি যেটা আসছে সেটা অনেক লার্জ হবে। সো দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো থ্রু দিস জাংশন জাস্ট বিকজ দিস ডিভিডিটি ওয়াজ লার্জ। এই কারেন্টটা তখন কি হচ্ছে, এই কারেন্টটা ইভেন্চুয়ালি ঢুকে যাচ্ছে হচ্ছে এই ট্রানজিস্টর কিউ2 এর ভিতরে। তার মানে কি, ট্রানজিস্টর কিউ2 কিন্তু বেস কারেন্ট পাচ্ছে। খেয়াল করো, তুমি কোনো গেটে কিছু দিচ্ছ না, কিন্তু গেটে কিছু নাই, কিন্তু জাস্ট যে ভোল্টেজটা তুমি অ্যানোড এবং ক্যাথোডের মাঝে অ্যাপ্লাই করছো তারই রেট অফ চেঞ্জ অনেক হাই হওয়াতে দেখা যাচ্ছে এখানে একটা বেস কারেন্ট পেয়ে যাচ্ছে কিউ2। সো কিউ2 বেস কারেন্ট পেয়ে যাওয়া মানে কিউ2 অন হয়ে যাওয়া, কিউ2 অন হয়ে যাওয়া মানে কিউ1 অন হয়ে যাওয়া, এন্ড ইভেন্চুয়ালি কিউ1 will keep this Q2 on again. So these two transistors they keep each other in on state. ফলাফল কি? ফলাফল হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মাঝে একটা কারেন্ট ফ্লো করে।
এবং সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো করা শুরু করে, যেটা কিনা ডিজায়ার ছিল না। কেন ডিজায়ার ছিল না? কারণ তুমি তো কোনো গেট পাস অ্যাপ্লাই করো নাই। তুমি যেটা করছো সেটা হচ্ছে জাস্ট তোমার যে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ এটা অনেক হাই, এটা অনেক হাই, এরকম একটা কিছু। ওকে, তাহলে কি করা যায়? এটাকে এতটা হাই করা যাবে না, এটাকে একটু লো করতে হবে, যাতে করে এই কারেন্টটা, এই যে IJ2টা যেন একটু কম হয় বা জিরোর কাছাকাছি হয়। তাহলে কি হবে? তখন আর ডিভাইসটা অন হবে না। তো লো করা মানে কি, ডিভিডিটাকে এরকম একটা ফ্ল্যাট, মোটামুটি ফ্ল্যাট একটা শেপ দেওয়া, এই যে এরকম করে দেওয়া, চেঞ্জটাকে এরকম করে দেওয়া, একটু ফ্ল্যাট করে দেওয়া, ডিভিডিটি ভ্যালুটাকে একটু কমায় নিয়ে আসা। কি করা যায়? এটা করতে যে যেটা আমরা একটা প্রোটেকশন সার্কিট ডিজাইন করলাম, এবং প্রোটেকশন সার্কিটটা হচ্ছে আমি একটা ক্যাপাসিটর নিয়ে আসলাম। কারণ কি? কারণ ক্যাপাসিটর একটা এলিমেন্ট সার্কিটের যে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়। ওকে, তো সেই কারণে কি করলাম, আমি এই যে এসসিআরটা ছিল, এখানে একটা এসসিআর ছিল, আছে সার্কিটটা, এখানে প্রোটেকশন সার্কিটটা বোধহয় পরে চলে গেছে, আমার এটা পুরোনো স্লাইড। প্রোটেকশন, আমি কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট করো সুপ্রিয়া, একটু ওয়েট করো, আমি হ্যাঁ কোশ্চেনটা নিচ্ছি একটু পরে। হ্যাঁ, এইখানে এই যে সার্কিটটা, ডিভিডিটি প্রোটেকশন এই যে সার্কিটটা, এটা খেয়াল করো। আমরা এই যে এসসিআর আছে, এই এসসিআর এর সঙ্গে কি করবো, অ্যানোড এবং ক্যাথোডের মাঝে বা এসসিআর এর সঙ্গে প্যারালালে আমরা একটা ক্যাপাসিটর কানেক্ট করে দিব। ফলাফল কি? এসসিআর কিন্তু এখন আর সোর্স ভোল্টেজ দেখবে না, এসসিআর দেখবে হচ্ছে তার একসে ক্যাপাসিটর ভোল্টেজ কত সেটা দেখবে। আর ক্যাপাসিটরটা কি করবে, যখন তুমি এই সুইচটা অন করবা তখন ক্যাপাসিটরটা স্লোলি চার্জ আপ হবে, সোর্স থেকে ভোল্টেজ নিয়ে এসে চার্জ আপ হচ্ছে, কারেন্ট নিয়ে এসে চার্জ আপ হচ্ছে, একটা সার্টেন ভোল্টেজে পৌঁছাচ্ছে, এবং পরবর্তীতে ওই ভোল্টেজটা দিয়ে তুমি এই এসসিআরটাকে অন করবা, যখন গেটে পাওয়ার সাপ্লাই করবা তখন ও দেখবে হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা, হ্যাঁ, এবং ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা কি হবে, তখন স্লোলি এখানে বিদ্যুৎ দিয়ে ডিসচার্জ করবে। কাজে এই যে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা তুমি স্লোলি বিল্ড আপ করবে এবং স্লোলি যে ডিসচার্জ করলে, এই পুরো প্রসেসটা স্লো ডাউন করলা কিভাবে? জাস্ট বিকজ দেয়ার ইজ এ ক্যাপাসিটর, তাই না? এবং তার সঙ্গে আরো স্লো ডাউন প্রসেসটা আরো একটু বাড়াতে যেটা করতে পারো, এখানে রেজিস্টার প্রয়োজন অনুযায়ী রেজিস্টার অ্যাড করতে পারো, এবং সেক্ষেত্রে দেখা যাবে চার্জিং প্রসেসটা আরো স্লো হয়ে যাবে, চার্জিং বা ডিসচার্জিং দুটোই স্লো হয়ে যাবে। সুপ্রিয়ার কোশ্চেন ছিল। স্যার এর আগের স্লাইডটা একটু যাবেন? রাইট, আমরা এখানে ছিলাম, রাইট, এখানে ছিলাম। স্যার এখানে যদি আমি ডিসি দেই, হ্যাঁ, তো স্যার মানে ডিসি দিলে তো স্যার আমার ডিভি বাই ডিটি পাবো না, তখন কি হবে স্যার? মানে আপনি যে পাসটা দেখিয়েছেন রেড কালার দিয়ে, ওটা তো অলমোস্ট ডিসি সিগন্যালের মতো না, কিন্তু আমার ক্যালকুলেশনে যদি স্যার আমি ডিভি যে 2/dt করি, তখন তো স্যার এটাও আমার জিরো হয়ে যাওয়ার কথা না? ও আচ্ছা, ডিসি ডিসি যখন দিচ্ছ, ডিসি আমরা আসলে টাইমের রেসপেক্টে দেখতেছি ভোল্টেজটা, সো ডিসি অ্যাপ্লিকেশনের মোমেন্টটা দেখতেছি আসলে, বুঝতে পারছো কিনা? ডিসি অ্যাপ্লিকেশনের মোমেন্ট আমি দেখতে চাচ্ছি, যে আমি যখন ডিসি অ্যাপ্লাই করলাম অ্যানোড এবং ক্যাথোডের মাঝে, তখন সে যে লার্জ ভোল্টেজটা, মানে ভোল্টেজ চেঞ্জ যেটা পেলো, এতক্ষণ যদি জিরো থেকে থাকে, তারপর যদি যে ভোল্টেজটা চেঞ্জ হয়, স্টেপ চেঞ্জ হয়, আমি ওই স্টেপ চেঞ্জটা দেখতে পাচ্ছি। সো স্টেপ চেঞ্জটাকে একটু স্লো করে দিতে হবে, এটা ডিসি দাও যেটাই দাও, আমরা স্টেপ চেঞ্জটা স্লো করে দিতে হবে। সো আমরা বেসিক্যালি পরবর্তীতে ডিসি দিচ্ছি। তুমি যদি খেয়াল করো প্রোটেকশন সার্কিটের যে সোর্সটা, সেটাও কিন্তু ডিসি, হ্যাঁ, কিন্তু ওই ডিসি ভোল্টেজটা ফার্স্টে একটা ক্যাপাসিটরকে চার্জ আপ করে, এবং এর ফলাফল কি হয়, ডিসি ভোল্টেজের যে স্টেপ চেঞ্জটা, যে 0 থেকে হঠাৎ করে 5 ভোল্ট অ্যাপ্লাই করলা, এই 0 থেকে 5 ভোল্ট অ্যাপ্লিকেশনটা খানিকটা সময় নেয়, একটু স্লো ডাউন হয়ে যায়, যে গ্রিন কালার দিয়ে যেটা ইন্ডিকেট করা হচ্ছে, হ্যাঁ, এবং এটা যখন একটু স্লো হয়ে যায় তখন তার জন্য টলারেট করাটা সহজ হয়, তখন আর সে নিজে নিজে অন হবে না, তখন গেট পাস অ্যাপ্লাই করতে হবে তাকে অন করার জন্য। বুঝেছি। আর স্যার নেক্সট হচ্ছে যে সুইচটা দেখালেন, ওই সুইচ আর নরমাল সুইচের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নেই, একই। তুমি চাইলে পরে ওটাকে ইলেকট্রনিক সুইচ ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার, সুইচ ইজ সুইচ আর কি। একটা স্যার হচ্ছে আমরা যে সোর্সের সোর্স এইচসিআর এর সাথে প্যারালাল করে স্যার ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স লাগাই, তো রেজিস্ট্যান্সের মান তো এখানে মনে হয় খুব বেশি হওয়া লাগবে, না হলে তো এটার একটু ড্রপ বেশি হবে না, তাহলে তো সব ভোল্টেজ অলমোস্ট এইচসিআর এ চলে যাবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের মান যদি বাড়াও তাহলে চার্জিং কারেন্টটা কমে গেল, স্লোলি চার্জ হবে, সময় লাগবে চার্জ হতে। না স্যার আমি বলতেছি যে স্যার সোর্স থেকে তাহলে স্যার ভোল্টেজটা তো দুই দিকে ড্রপ হবে না, একটা এইচসিআর এর অ্যাক্রসে আর একটা হচ্ছে স্যার রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর অ্যাক্রসে, তো স্যার রেজিস্ট্যান্সের মান তো এখানে খুব হাই হতে হবে, নাহলে তো এখানে ড্রপটা বেশি হবে না চার্জ ক্যাপাসিটির চার্জিং আর ডিসচার্জিং এ স্যার? এটা হ্যাঁ, রেজিস্ট্যান্সের মানটা তো যেটা হলো যে, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক, তবে যেটা আমরা করি সেটা হচ্ছে যে কখনো কখনো চার্জিংটাকে ফাস্টার করার জন্য ডায়োড ব্যবহার করি, আর ডিসচার্জিংটাকে স্লোয়ার করার জন্য আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করি। যেমন এই যে এই এক্সাম্পলটা যদি দেখো, দেখো আমরা চার্জিংটাকে একটু ফাস্ট করছি, সো আমরা এখানে একটা ডায়োড ইউজ করছি, এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকলেও সমস্যা ছিল না। ওকে, আর ডিসচার্জিংটা তখন কি হবে, ডিসচার্জিংটা কিন্তু হবে এই পাথে, ডিসচার্জিং এর সময় তখন তার ডায়োড ব্যবহার করতে পারবে না, তখন তো ব্লকিং হয়ে যাচ্ছে, সো ডিসচার্জিংটা হবে এই পাথে। স্যার বুঝেছি। বুঝতে পারছো? স্যার আমরা কি সুইচটা খুব অল্প টাইমের জন্য অন করব?
হ্যাঁ সুইচটা অল্প সময়ের জন্য অন করা মানে কি, সুইচটা অন করে তুমি আসলে ক্যাপাসিটরটাকে চার্জ করতেছো। সুইচ অন করে কি করতেছো না করতেছো সেটা আসলে এসিআর দেখতেছেই না। এসিআর যে ভোল্টেজটা দেখবে সেই ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটা কখন দেখবে, যখন তুমি গেটের ট্রিগার করবা তখন। স্যার এটা কি আপনি ডিসি দিচ্ছেন এখানে? আমি ডিসি দিচ্ছি। কিন্তু স্যার আমরা তো পড়েছিলাম যে ডিসি দিলে ক্যাপাসিটর ওপেন হয়ে যায়। হ্যাঁ ডিসি ওপেন, অবশ্যই ওপেন হয়ে যাচ্ছে। ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন তো সে ওপেনই। ক্যাপাসিটর যখন, এই যে ক্যাপাসিটরটা সোর্স ভোল্টেজের সমান ভোল্টেজে যখন চার্জ আপ হয়ে যাচ্ছে তখন কিছু ওপেন না? এখানে যা পটেনশিয়াল এখানেও তো একই পটেনশিয়াল, কারেন্ট ফ্লো করবে কেন? কিন্তু তুমি যখন ইনিশিয়ালি যখন অন করবা, আমি জানি না আসলে তোমরা কোন সেমিস্টারে এটা পড়ছো, যে ট্রানজিয়েন্টটা পড়ে আসছো না তোমরা? ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস পড়ছো না তোমরা কোন একটা পর্যায়ে? যে ইনিশিয়ালি তো একটা কারেন্ট ফ্লো করে, সেটা খুব অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য কিন্তু কারেন্ট ফ্লো করে, এবং সেই অল্প সময়টাকে তুমি বাড়াতে পারো তুমি যদি একটু রেজিস্ট্যান্স যোগ করো তখন। কিন্তু স্যার ডিসিতে তো আমার ফ্রিকোয়েন্সি নাই, তো ক্যাপাসিটর কি কাজ করবে আদৌ? হ্যাঁ ডিসিতে ফ্রিকোয়েন্সি নেই, ক্যাপাসিটর তো কাজ না, ক্যাপাসিটর এখানে এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করতেছে। বুঝতে পারতেছি কিনা? হাফ সিভি স্কয়ার ফর্মুলা অনুযায়ী তোমার এটা এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করতেছে। এটা চার্জ ভোল্টেজ। ব্যাটারি কি করো তুমি যখন ব্যাটারি চার্জিং করো, কি করো? পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে স্যার 12 বুঝেছি। ভোল্ট ব্যাটারি চার্জার, তাই না? 12 ভোল্ট ব্যাটারি চার্জার জিনিসটা কি? সেরকম ক্যাপাসিটর চার্জ হচ্ছে, এছাড়া কিছু না। বুঝতে পারছো কি? দেখো কোনো কনফিউশন থাকলে কিন্তু তোমাদের মানে কনফিউশন রিমুভ করার টাইম কিন্তু এইটাই, 4-2 শেষ মানে মোটামুটি গ্রাজুয়েশন হয়ে যাবে, সব শেষ। অবশ্যই সবসময় তুমি কনফিউশন রিমুভ করতে পারো, তোমার গুগল আছে, তুমি ডিফারেন্ট মানে ডিপেন্ড করা যায় সে ধরনের মানে অথেন্টিক ওয়েব সোর্স গুলোতে যে তুমি ভেরিফাই করতে পারো, বই দেখতে পারো, সবসময় পারো, কিন্তু তারপরে কোশ্চেন তাহলে করো, সমস্যা নেই। আমরা আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এসিআর যে জিনিসগুলো স্যার আমরা ব্যবহার করতেছি এগুলো তো স্যার ইউজ করতেছি যে পাওয়ারের ফুল ইয়ার জন্য, তো এখানে স্যার আলটিমেটলি ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স এটা ইউজ করলে তো সেখানে স্যার আবার সেই আমার পাওয়ার লসটাই হয়ে যাচ্ছে, যেটা কিনা স্যার ওই প্রিভিয়াস রেজিস্ট্যান্স ইউজ করে মানে পট ইউজ করে আমরা স্যার ফেস করতাম। তাহলে স্যার আমরা মানে লাভটা কি হইলো স্যার আলটিমেটলি আমরা? না এখানে তোমার যে কারেন্টটা ফ্লো করতেছে বা যে লসটা হচ্ছে সেই লসটা আসলে খুবই সামান্য, খুবই সামান্য, এবং তোমার আসলে এসিআর এর প্রোটেকশন পারপাস যেটা লাগবে তুমি একদম এটাকে ইগনোর করতে পারো না, বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পারছো? এটার প্রেজেন্সটা আমরা পুরোপুরি ইগনোর করতে পারি না। তোমার অবজারভেশনটা কারেক্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা এটাকে পুরোপুরি ইগনোর করতে পারি না। কারণ হচ্ছে যে প্রোটেকশনটাও তো জরুরি। তুমি যদি গেট পাস ছাড়াই যদি একটা এসিআর অন হয়ে যায় তাহলে তো মুশকিল। সো এখানে যে চার্জিং কারেন্ট যেটা ফ্লো করে বা আর রিক্স করে তোমার যে ড্রপটা হয় বা আইস করে আর যে ড্রপটা হয় সেটা খুবই নেগলিজিবল, তেমন কিছুই না এটা। বুঝতে পারছো? আচ্ছা আমরা আরেকটা প্রোটেকশন নিয়ে একটু ডিসকাস করা জরুরি, সেটা হচ্ছে ডিআইডিটি প্রোটেকশন। ডিআইডিটি প্রোটেকশনটা কেন হয়, কেন জরুরি সেটা একটু ডিসকাশনে যাই। সেটা হচ্ছে যে তুমি যখন ফার্স্ট একটা এসিআর কে অন করো, এসিআর কে অন করলে তোমার এক্সপেকটেশন হয় এরকম যে তুমি গেটে পাস দিচ্ছ, গেটে যখন পাস দিচ্ছ তখন তোমার একটা এক্সপেকটেশন ছিল যে সাথে সাথে অ্যানোড কারেন্ট ফ্লো করা শুরু করবে, তার মানে অ্যানোড এবং ক্যাথোডের মাঝে কারেন্ট ফ্লো করা শুরু করবে, যেটা কিন্তু আমরা মানে এক্সপেক্ট করি নরমালি। কিন্তু দেখা যাচ্ছে যে সাথে সাথে কারেন্টটা ফ্লো করা শুরু করে না, খানিকটা দেরি হয়, এই যে বেশ খানিকটা সময় দেরি হয়, যেটাকে আমি বলি ডেড টাইম। ওকে, সো এই ডেড টাইমটা কেন আসলে, কেন খানিকটা পরে সে কারেন্টটা ভিতর দিয়ে ফ্লো করে, এরপরে দেখা যায় যে কারেন্ট ফ্লোটা বাড়তে থাকে এবং একটা সময় সে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যায়। এখন এই ডেড টাইমটা কেন হচ্ছে এবং কারেন্টটা কেন স্লোলি বাড়তেছে সেটা একটু দেখা যায়। সেটা ব্যাখ্যা করা যায় এই সার্কিট, এই স্ট্রাকচারটা ফলো করে, যে আমরা যখন গেটে একটা পজিটিভ ভোল্টেজ দেই, খেয়াল করে অ্যানোডে তুমি নেগেটিভ দিচ্ছ, ক্যাথোডে পজিটিভ দিচ্ছ, আমি কন্ডাকশনে যেতে যাচ্ছি সেই জন্য, এবং গেটে আমি পজিটিভ দিচ্ছি। সো গেটে যখন পজিটিভ দিচ্ছি এটা হচ্ছে পি লেয়ার, সো গেট পজিটিভ কি করবে, সে প্রচুর পরিমাণে হোলকে ইনজেক্ট করাবে এই লেয়ারের ভিতরে। সো হোলগুলো কি হয়, হোলগুলো এর ভিতরে ঢোকার পরে বেশ খানিকটা সময় নেয় এখানে ডিস্ট্রিবিউট হয়ে যেতে, এই লেয়ারে পুরাটা লেয়ার জুড়ে তাকে ডিস্ট্রিবিউট হতে হয়। কারণ সে যদি ডিস্ট্রিবিউট না হয় প্রপারলি তখন কি হবে, ক্যাথোড থেকে তুমি যদি ইলেকট্রন ইনজেক্ট করো সেই ইলেকট্রন গুলো পর্যাপ্ত অ্যাট্রাকশন ফিল করে না সামনের দিকে যাওয়ার জন্য। আর ইলেকট্রন যদি ক্যাথোড থেকে না আসে তার মানে ক্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে কারেন্ট ফ্লোটা সেই ফ্লোটা কিন্তু তৈরি হলো না। সেই কারণে একটা সার্টেন টাইম থেকে ডেড টাইম, যে সময়টা তুমি এই হোলগুলোকে ডিস্ট্রিবিউট করতে থাকো পুরো লেয়ার জুড়ে, এবং এরপরে অ্যানোড এবং ক্যাথোডের মাঝে কারেন্ট ফ্লো করে। তবে সেই কারেন্টটাও স্লোলি বাড়তে হবে, খুব কুইকলি তাকে বাড়তে দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে তুমি যদি কারেন্টটাকে খুব কুইকলি বাড়াও, ডিভাইসের মধ্যে যদি ডিভাইসের মধ্যে যদি কারেন্টটা খুব দ্রুত বেড়ে যায় তখন যে প্রবলেমটা হয়, হয়তো বা এমন হতে পারে যে তুমি লার্জ কারেন্ট এটার মধ্যে ফ্লো করাতে চাচ্ছ কিন্তু হোল প্রপারলি ডিস্ট্রিবিউট হয় নাই, হোল এবং একই সঙ্গে ইলেকট্রন প্রপারলি ডিস্ট্রিবিউট হয় নাই গোটা ডিভাইস জুড়ে। তাহলে যে প্রবলেমটা হবে যে প্রপার ডিস্ট্রিবিউশন না থাকা মানে বিভিন্ন জায়গায় ক্যারিয়ার গুলো জমে আছে
এবং যেসব জায়গায় ক্যারিয়ার জমে আছে সেসব জায়গায় কারেন্ট ফ্লোটা বেশি এবং কারেন্ট লোকালাইজড কারেন্ট ফ্লোটা বেশি এবং সেই কারণে সেখানে হট স্পট তৈরি হবে, লোকালাইজড হট স্পট তৈরি হবে। ঠিক যেমনটা আমি দেখে আসছিলাম হচ্ছে বিজেটির সেফ অপারেটিং এরিয়া ডিসকাশনের সময়, যে ওখানে হটস্পট তৈরি হচ্ছিল কারণ কারেন্ট বা ক্যারিয়ারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ছিল না। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য খানিকটা সময় দিতে হবে এবং তারপরে আমি বলতে পারি যে হ্যাঁ কারেন্ট ফ্লোটা এখন তুমি বাড়াতে পারো এর ভিতর দিয়ে। তো এটা একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন যে কারেন্ট ফ্লোটা যেন চট করে ডিভাইসের মধ্যে দিয়ে না বাড়ে, তখন সেক্ষেত্রে হটস্পট তৈরি হবে এবং হটস্পট তৈরি হলে ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি করা যায়, কারেন্ট ফ্লোটা যেন চট করে বেড়ে না যায় সেটার জন্য আমরা কি করতে পারি? যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এখন এমন একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে সার্কিটের ভিতরে যেটা কিনা তোমার কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। হ্যাঁ, তো সেরকম একটা এলিমেন্ট কি ইন্ডাক্টর। ইন্ডাক্টর কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা বা কারেন্টের ভ্যালুটাকে চট করে চেঞ্জ হতে দেয় না। তো আমরা সেটাই করলাম এখানে প্রোটেকশন পারপাজে যে সার্কিটটা ডিজাইন করলাম, ডিআইডিটি প্রোটেকশন পারপাজে যে সার্কিটটা ডিজাইন করলাম, সেখানে এসসিআর এর সঙ্গে একটা ইন্ডাক্টরকে নিয়ে আসলাম সিরিজে। ফলাফলটা কি, এসসিআর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেই একই কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে দিয়েও ফ্লো করে, বাট ইন্ডাক্টর সেই কারেন্টটাকে লিমিট করে দেয়। কোন ফর্মুলা অনুযায়ী লিমিট করে দেয়? এই ফর্মুলা অনুযায়ী লিমিট করে দেয়। ওকে, সো আমরা ডিসাইড করতে পারি ডিআইডিটিটা দেখে যে সেই অনুযায়ী আমার এলটা কত হবে। এই ডিআইডিটি, টলারেবল ডিআইডিটি এবং টলারেবল ডিভিডিটি, দুটা ভ্যালু কিন্তু তোমার স্পেসিফিকেশন শীটের ভিতরে দেয়া থাকে। সো সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে আমি প্রয়োজন অনুযায়ী এল এবং প্রয়োজন অনুযায়ী সি পিক করতে পারি। সো এটা গেল হচ্ছে ডিআইডিটি প্রোটেকশন। সো ডিআইডিটি এবং ডিভিডিটি ইনফ্যাক্ট দুটা প্রোটেকশনই আমাদের জন্য জরুরি। যখন একটা এসসিআর নিয়ে আমরা কাজ করব তখন সে দুটা প্রোটেকশন নিয়েই কাজ করবে, ডিভিডিটি এবং ডিআইডিটি দুটা প্রোটেকশনই তার জন্য জরুরি, রাইট? সো দুটা প্রোটেকশনই যদি জরুরি হয় তাহলে একটা সার্কিট তৈরি করা দরকার যেখানে দুটা প্রোটেকশনই প্রেজেন্ট। সো আমরা এই একটা সার্কিট তৈরি করলাম যেখানে দুটা প্রোটেকশনই প্রেজেন্ট। ইন্ডাক্টরটাকে রাখলাম হচ্ছে এসসিআর এর সঙ্গে সিরিজে, ওকে, যাতে করে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে, ডিআইডিটিটা খুব লার্জ হয়ে না যায় হঠাৎ করে, কারণ হয়ে গেলে পরে হটস্পট তৈরি হবে, ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে আমরা এই ক্যাপাসিটরটাকে এসসিআর এর সঙ্গে শান্টে রেখে দিলাম, অ্যানোড এবং ক্যাথোডের মাঝে কানেক্ট করে দিলাম, যাতে করে এর এক পাশে যে ভোল্টেজটা ডেভেলপ করবে সেটা আননেসেসারিলি অনেক হাই হয়ে না যায়, খুব রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ যেন খুব লার্জ না হয়, যে ক্ষেত্রে কিনা সে গেট পাস ছাড়াই অন হয়ে যেতে পারে। তো সেটা দুটোই আমি অ্যাভয়েড করলাম, একটা ক্যাপাসিটরকে শান্টে কানেক্ট করে একটা ইন্ডাক্টরকে সিরিজে কানেক্ট করে। সো দিস ইজ দ্য আলটিমেট কম্বাইন্ড প্রোটেকশন সার্কিট এগেইনস্ট লার্জ ডিআইডিটি এন্ড লার্জ ডিভিডিটি। এগুলো ছিল আমাদের গত ক্লাসের ডিসকাশন। স্যার সুপ্রিয়া, কোশ্চেন? স্যার লাস্ট স্লাইডে ডিআইডিটি সার্কিটটাতে ডায়োডের কাজটা কি? ও আচ্ছা, গুড কোশ্চেন। এখানে যে কাজটা সেটা হচ্ছে, ধরে নাও এই সার্কিটের মধ্যে কারেন্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। স্যার এটা না, তার আগেরটা শুধুমাত্র ডিআইডিটি সার্কিটটাতে। ডিআইডিটি সার্কিট এইটা, এই সার্কিটটা। আচ্ছা, ডিএম এর কাজটা? হ্যাঁ, ডিএম এর কাজ। ডিএমটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। ফ্রি হুইলিং ডায়োড আমি এখানে যদি ব্যাখ্যা করি, ধরে নাও তোমার লোডটা রেজিস্টিভ না, লোডটা ধরে নাও ইন্ডাকটিভ। সে ফর এক্সাম্পল লোডটা হচ্ছে ইন্ডাকটিভ, ওকে। সো লোডটা যদি ইন্ডাকটিভ হয়, তোমার সার্কিটের মধ্যে যদি হঠাৎ করে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যায়, তো যেহেতু লোডটা ইন্ডাকটিভ, তার মানে কি ওর ভিতরে ইন্ডাক্টরটা কি করছে, তখন কারেন্ট ফ্লো করছে, সো হাফ এলআই স্কয়ার, এই ফর্মুলা অনুযায়ী সে হিউজ অ্যামাউন্টের একটা এনার্জি স্টোর করে বসে আছে। কিন্তু তুমি হঠাৎ করে এটার ভিতরে কারেন্ট ফ্লোটা বন্ধ করে দাও, তাই সেই কারেন্টটা ফ্লো করার রাস্তা পাচ্ছে না। এর মধ্যে যে এনার্জিটা স্টোর হয়ে আছে সেই এনার্জিটা ডিস্ট্রিবিউট করার সে কোনো রাস্তা পাচ্ছে না। সেই রাস্তাটা প্রোভাইড করার জন্যই আমরা এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড বা ডিএম যোগ করে দিচ্ছি, যে যখন হঠাৎ করে এখানে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে, ধরুন এখানে কোনো কারেন্ট ফ্লো নাই, তখনও যেন এই লুপের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কারেন্ট ফ্লো করে। কেন ফ্লো করতে হবে? কারণ এই যে এনার্জি স্টোর হয়ে আছে সেটা কিছুক্ষণ সময় এর ভিতর দিয়ে ডিস্ট্রিবিউটেড করবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন শেষে, কারণ এটা লোডের মধ্যে শুধু ইন্ডাক্টর থাকে না, রেজিস্ট্যান্সও থাকে, সো ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আই স্কয়ার আর ওই হিট আকারে, এবং ডিস্ট্রিবিউশন শেষে এর মধ্যে তখন আর কোনো কারেন্ট ফ্লো থাকবে না, একটা সময় কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি কি? আমরা এটা আরো ডিটেইল ডিসকাশনে যাব। হ্যাঁ, ফ্রি হুইলিং ডায়োডের অনেক ডিটেইল ডিসকাশন আমরা যাব ইনশাআল্লাহ। তো আমাদের এইখানে ছিল লাস্ট স্লাইডটা, যেটা আমরা রেকর্ডেড লেকচারে দিয়ে আসছি। আমরা আজকে নতুন টপিকে যাব। এখন নতুন টপিক হচ্ছে থাইরিস্টর কমিউটেশন সার্কিট, এবং ফার্স্ট কোশ্চেনই হচ্ছে যে হোয়াট ইজ কমিউটেশন। সো কমিউটেশন মিন্স টার্নিং অফ এ থাইরিস্টর। ওকে, কমিউটেশন মিন্স টার্নিং অফ এ থাইরিস্টর। সো টার্নিং অফ এ থাইরিস্টর, দ্যাট প্রসেস ইজ কল্ড কমিউটেশন। এখন আমরা একটা কাজ করি, আমরা সিম্পল দুইটা সার্কিট দেখি। আমরা প্রথম সার্কিটটা দেখি এইটা। এই সার্কিটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সোর্সটা হচ্ছে এসি সোর্স। খেয়াল করো, সোর্সটা হচ্ছে এসি সোর্স। তুমি এখানে একটা এসসিআর কে সুইচ হিসেবে ব্যবহার করতেছো, এবং তোমার এখানে একটা রেজিস্টার আছে লোড হিসেবে। সাপ্লাই ভোল্টেজটা একটু ড্র করে ফেলা যাক। সাপ্লাই ভোল্টেজটা ড্র করলে তার চেহারাটা দাঁড়াবে এরকম। ওকে, তুমি এরকম কোন একটা জায়গায়, ধরে নাও তুমি এরকম কোন একটা জায়গায় এসে
একটা গেট পাস অ্যাপ্লাই করলা, ডিলে অ্যাঙ্গেল আলফার পরে তুমি একটা গেট পাস অ্যাপ্লাই করলা। গেট পাস অ্যাপ্লাই করলে কি হবে, পজিটিভ সাইকেল চলতেছিল, এই সময় তুমি একটা গেট পাস অ্যাপ্লাই করলা, তার ফলাফল হচ্ছে এসিআরটা অন হয়ে গেল এবং কারেন্ট তার ভিতর দিয়ে কন্ডাক্ট করলো। ওকে, এমন না যে পজিটিভ সাইকেল শুরু হওয়া মাত্র এসিআর অন হয়ে গেছে, তা কিন্তু না। এসিআর অন হওয়ার জন্য তো ওই যে শর্ত হচ্ছে শুধু ফরওয়ার্ড সাইকেল হলে, ফরওয়ার্ড বায়াস হলে হবে না, তাকে ওই যে গেটে পাস দিতে হবে। সো গেটে পাস দিলাম, পাস দেওয়ার পরে তারপর সে অন হয়ে গেল। সো এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করলো, এবং কারেন্ট ফ্লো করলে তখন তুমি লোডের কাছে একটা ড্রপ পাবা। কোন ড্রপটা পাবা, ওই যে সাপ্লাইটা তুমি দিচ্ছ তার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাই তুমি লোডের কাছে পেয়ে যাবা। সো সেই প্যাটার্নটাই আমরা পাচ্ছি, এবং ইন্টারেস্টিংলি আমরা শুধু পজিটিভ সাইকেলের জন্য পাচ্ছি, নেগেটিভ সাইকেলে কিচ্ছু পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ যেই মাত্র নেগেটিভ সাইকেল আসে, নেগেটিভ সাইকেল আসা মাত্র এই টার্মিনাল পাচ্ছে পজিটিভ, এই টার্মিনাল পাচ্ছে নেগেটিভ। সো তুমি যদি একটু এসসিআর এর দিকে তাকাও, এসসিআর এর যেই লেয়ার গুলো ছিল, একটা ছিল পি লেয়ার, দেন এন লেয়ার, দেন অ্যানাদার পি লেয়ার, এন্ড দেন ফাইনালি অ্যানাদার এন লেয়ার। সো তুমি যখন রিভার্স বায়াস করতেছো, রিভার্স বায়াস মানে এই টার্মিনালে ক্যাথোডে তুমি পজিটিভ দিচ্ছ, অ্যানোডে নেগেটিভ দিচ্ছ, তার মানে এখানে নেগেটিভ দিচ্ছ, এখানে সরি এখানে পজিটিভ দিচ্ছ, এখানে নেগেটিভ দিচ্ছ, তখন এই জাংশনটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এই জাংশনটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, মানে দুই জায়গাতে ডিপ্রেশন রিজিয়ন ফর্ম করতেছে। সো এর ভিতর দিয়ে আসলে কোনো কারেন্ট ফ্লো করবে না, ডিভাইসটা বন্ধ হয়ে যাবে, কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হলো, কারণ তুমি এখানে নেগেটিভ সাইকেল নিয়ে আসছো, সাপ্লাইতে নেগেটিভ নিয়ে আসছো, সেই জন্য তোমার ডিভাইসের ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে গেল। এবং এটা কিন্তু ন্যাচারালি। কেন ন্যাচারালি, কারণ তোমার সোর্সটা ছিল এসি টাইপ। সো এখানে রেগুলার ইন্টারভ্যালে নেগেটিভ সাইকেল আসবে, তার মানে ও এমনিতেই অফ হয়ে যাবে। যেই মাত্র নেগেটিভ সাইকেল আসবে ও অফ হয়ে যাবে। আবার এখানে পজিটিভ সাইকেল আসবে একটা, তখন তাকে অন করার জন্য আবার একটা গেট পাস দিতে হবে। একটা গেট পাস না দিলে কিন্তু অন হবে না, খেয়াল রাখবা। পজিটিভ সাইকেল আসলে একটা এসিআর অন হয়ে যায় না, তাকে গেট পাস দিতে হয়, তারপর অন হবে। ওকে, সো এখানে রেগুলার ইন্টারভ্যালে যেহেতু নেগেটিভ সাইকেল আসে, সে কারণে সে ন্যাচারালি অফ হয়ে যায় সোর্সের প্যাটার্নের কারণে। এবার একটা কাজ করি আমরা, সেই কাজটা হচ্ছে যে আমাদের যে সোর্সটা ছিল, এই সোর্সটাকে আমরা ডিসি সোর্স করে দিই। ধরে নাও এটা হচ্ছে ডিসি সোর্স, এটা ডিসি সোর্স। যদি ডিসি সোর্স হয় তখন তার ভোল্টেজ প্যাটার্ন গুলো কেমন হবে, এই হবে তোমার সাপ্লাই ভোল্টেজ একদম কনস্ট্যান্ট। ওকে, আমরা এরকম কোন একটা জায়গায় গেট পাস দিলাম, এবার আমরা আউটপুট ভোল্টেজ ড্র করতে চাই। গেট পাস যখন থেকে দিচ্ছ এরপর থেকে আউটপুট ভোল্টেজ হাই, ঠিক আছে না? এটা দেখো খেয়াল করে, আমরা যখন গেট পাস দিব, গেট পাস দেওয়ার পর এসিআরটা অন হয়ে যাবে, এবং এটা কিন্তু অনন্তকাল অন থাকবে, এটা কিন্তু আর অফ হচ্ছে না। কেন অফ হচ্ছে না, কারণ এটা তো তোমার একটা ডিসি সোর্স, ডিসি সোর্সের পোলারিটি তো চেঞ্জ হবে না আনলেস ইউ চেঞ্জ ইট ম্যানুয়ালি। হ্যাঁ, এটা তো পোলারিটি চেঞ্জ করবে না, কাজেই এই টার্মিনাল সবসময় পজিটিভ পাবে, এই টার্মিনাল সবসময় নেগেটিভ পাবে, তার উপর সে একটা গেট পাস পেয়ে গেছে। কাজে তারা রিভার্স বায়াস হওয়ার কোনো চান্স নাই যদি না তুমি সেটা ম্যানুয়ালি করো, এবং ফলাফল হচ্ছে সেটা চিরকাল অন থাকবে। তার মানে এখন যদি এসিআরটাকে অফ করতে চাও, তোমাকে হয় ম্যানুয়ালি অফ করতে হবে, আর না হলে ফোর্সফুলি কিছু কম্পোনেন্ট এনে কোনো একটা অন্য টেকনিকে এটাকে অফ করে দিতে হবে। সো এই ধরনের কম্পিটিশনকে বলা হবে তাহলে ফোর্সড কম্পিটিশন। ওকে, সো প্রথম যে কম্পিটিশনটা আমরা দেখলাম যে সোর্স যখন এসি হয়, সে ধরনের কম্পিটিশনটাকে বলা হয় ন্যাচারাল বা লাইন কম্পিটিশন, কারণ সেক্ষেত্রে সোর্সের নেচারের কারণে একটু পর নেগেটিভ সাইকেল আসে। সো নেগেটিভ সাইকেল একটা আসা মানে এসিআর অফ হয়ে যাবে। কিন্তু সোর্সের যখন ডিসি হবে তখন সে ন্যাচারালি অফ হতে পারবে না, তখন তাকে ফোর্সফুলি অফ করতে হবে। এই যে এটাকে অফ করা বেশ কঠিন, এটাকে অফ করা এত সহজ না। ওকে, কারণ আমি তেমন কোনো কারণ দেখতেছি না, আনলেস আই ডু ইট ম্যানুয়ালি। আমি সোর্স কানেকশন খুলে দিতে পারি অথবা সোর্স কানেকশন রিভার্স করে দিতে পারি, তখন এসিআরটা অফ হয়ে যাবে, কিন্তু সেটা পুরোপুরি ম্যানুয়ালি করার কথা বলা হচ্ছে। কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার, আমি 4-2 তে পড়ি, তো আমি তাহলে এটা কেন ম্যানুয়ালি করতে যাব? আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা সার্কিট ডিজাইন করে ফেলি ফোর্স কম্পিটিশনের, যেখানে এমন কিছু করব যেটা দেখে লোকজন বলবে যে আরে এটা তো অটোমেটিক্যালি অফ হয়ে যায়, 10 সেকেন্ড পরে অফ হয়ে যায়, 5 সেকেন্ড পরে অফ হয়ে যায়। এই অ্যারেঞ্জমেন্ট আমি নিজে ডিজাইন করব। হ্যাঁ, আমরা নিজেরা ডিজাইন করব। সেটা কিভাবে করা যায় সেই প্রসঙ্গে আসি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিপেন্ডিং অন সোর্স টাইপ we have got two different types of competition. One is called natural competition when my source is of AC type. The other one is called forced competition when my source is of DC type. So natural competition নিয়ে ফার্দার ডিসকাশনে যাচ্ছে না, কারণ ন্যাচারালি অফ হয়ে যায়, তার বাড়তি কোনো কম্পোনেন্ট কিছু লাগে না। কাজে ওর ডিসকাশন আপাতত এখানে শেষ, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আবার করব আমরা। আমাদের ফার্দার ডিসকাশন গুলো হচ্ছে ফোর্স কম্পিটিশন নিয়ে। সো ফোর্স কম্পিটিশন মানে হচ্ছে মাই সোর্স ইজ নাও ডিসি। সো এই ক্ষেত্রে ফোর্স কম্পিটিশনের যে ক্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি 7টা ক্লাসের উল্লেখ করছি। তার মধ্যে আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে শুধুমাত্র প্রথমটা, সেলফ কম্পিটিশন। ওকে, সো এগুলো সব ক্ষেত্রেই কিন্তু সোর্স কিন্তু ডিসি টাইপ ভোল্টেজ সোর্স। সো প্রথম ক্লাসটাতে আসা যাক সেলফ কম্পিটিশন। সেলফ কম্পিটিশনের সার্কিটটা একটু খেয়াল করো।
ভেরি সিম্পল সার্কিট। এই যে কি কি আছে এখানে, একটা সোর্স, বলো তো এই সোর্সটা কি ডিসি না এসি? ডিসি স্যার। ডিসি, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে এখানে একটা সুইচ এসিআর, এরপর একটা লোড থাকার কথা ছিল, আমি ধরে নিচ্ছি এরকম কোন একটা জায়গায় লোড আছে। ওকে, লোডটা এখানে ড্র করা হয়নি, সিম্পলিসিটির পারপাজে এখানে লোডটা ড্র করা হয় নাই। আচ্ছা, দুটা এডিশনাল কম্পোনেন্ট ড্র করা হচ্ছে। দুটো এডিশনাল কম্পোনেন্ট কি কি? একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। খেয়াল করো, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। এই যে একটা ইন্ডাক্টর ড্র করা হয়েছে এবং একটা ক্যাপাসিটর ড্র করা হয়েছে। অরিজিনাল সার্কিটে এরা কিচ্ছু ছিল না। অরিজিনাল সার্কিটটা দেখতে ছিল এই যে এরকম এরকম, খালি সোর্সটা ছিল ডিসি টাইপ। ওকে, বাট এখন যে সার্কিটটা ড্র করলাম সেখানের মধ্যে লোডটাকে আর ড্র করি নাই, জাস্ট আমার ইকুয়েশন কিছু ডেভেলপ করবো, তো ইকুয়েশনগুলো ডেভেলপ করার স্বার্থে ইকুয়েশনগুলোকে আমি সিম্পল রাখতে চাই, সেজন্য আমি লোডটা ড্র করি নাই। আদারওয়াইজ আমি দুটো নতুন কম্পোনেন্ট নিয়ে আসছি, এদেরকে বলবো হচ্ছে একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর, এবং দে আর কল্ড অক্সিলিয়ারি কম্পোনেন্ট। এন্ড হোয়াট দে আর ডুইং অ্যাকচুয়ালি, দে আর অ্যাকচুয়ালি সাপোর্টিং এ কমিউটেশন প্রসেস। ওকে, এই যে সেলফ কমিউটেশন প্রসেসটা, এটা পুরোটা সাপোর্ট করবে হচ্ছে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এরা না থাকলে কখনো সে অফ হতো না। ওকে, তো দেখা যাক এরা কিভাবে আমাকে সাপোর্ট করে, তো দেখা যাক। তো আমরা এই সার্কিট নিয়ে যখন কাজ করব, আমরা প্রথমেই যেটা মনে করার চেষ্টা করবো সেটা হচ্ছে কেভিএল। খুবই সিম্পল ল এবং খুব ইউজফুল ল। কি হচ্ছে, সোর্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু সামেশন অফ অল দ্য ড্রপস। ওকে, সো ড্রপ গুলো কোথায় কোথায় হয়, কম্পোনেন্ট যা যা আছে তাদের অ্যাক্রসে হয় ড্রপ হয়। যেমন এখানে একটা ড্রপ হয়, ইন্ডাক্টর অ্যাক্রসে একটা ড্রপ হয়, ক্যাপাসিটর অ্যাক্রসে একটা ড্রপ হয়, এবং এখানে যদি লোড থাকে লোডের অ্যাক্রসে একটা ড্রপ হয়। ওকে, সো আমরা যেটা আমি শুরুতেই বললাম, আমি এখানে কিছু ইকুয়েশন ডেভেলপ করতে যাচ্ছি এবং ইকুয়েশন গুলোকে সিম্পল রাখতে চাচ্ছি, সেটার প্রয়োজনে আমি রেজিস্টারটা এখানে বা লোডটা আমি এখানে ড্র করি নাই। অ্যাকচুয়াল সার্কিটে অবশ্যই অবশ্যই লোড থাকবে। আচ্ছা, আর এইটার অ্যাক্রসে যে ড্রপটা, এই যে সুইচের অ্যাক্রসে যে ড্রপটা, সেই ড্রপটাকে আমি নেগলিজিবল ধরে নিলাম। তাহলে রয়ে গেল কোন দুইটা, রয়ে গেল হচ্ছে সোর্স ভোল্টেজ এবং ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর। সো ভিএস ইজ ইকুয়াল টু সামেশন অফ ভিএল এন্ড ভিসি, ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর। এক্সপ্রেশনটা লিখে ফেলা যাক। এক্সপ্রেশনটা আমরা লিখলাম, খেয়াল করো এখানে, এই হচ্ছে আমার এক্সপ্রেশন, ভিএস ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিএল। এখানে ভিএল কি, এল ডিআইডিটি, এটা আমরা সবাই জানি যে ভিএল হচ্ছে এল ডিআইডিটি, আর ভিসি কি 1/c আইডিটি, এটাও আমরা জানি সবাই। এবং কখনো কখনো দেখা যায় যে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি চার্জ আপ অবস্থায় থাকে, সো ইনিশিয়ালি যদি চার্জ আপ অবস্থায় থাকে তখন এখানে ওই ইনিশিয়াল চার্জ ভোল্টেজের ভ্যালুটা লিখতে হবে। So for the time being, again for the sake of simplicity, we assume that initially the capacitor is charged to 0 volt, মানে এটা কোনো ইনিশিয়ালি কোনো ভোল্টেজে চার্জ আপ নাই। ওকে, সো এই টার্মটা, এই লাস্টের টার্মটা হয়ে যাবে হচ্ছে 0। সো রয়ে গেল কি, vs is equal to l didt plus 1/c idt। এই যে এক্সপ্রেশনটা, এটাকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো, সাথে সাথে কিন্তু এটা 1/c i হয়ে যাবে, কিন্তু এটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। ওকে, সো এটা হয়ে যাচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, নট অনলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কারেন্ট। এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা, এই সার্কিটের মধ্যে আমি ধরে নিচ্ছি, অ্যাসিউম করে নিচ্ছি যে যখন সার্কিটটা অন হয় তখন তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আই। ওকে, সো এটা হচ্ছে আই এর একটা ইকুয়েশন, আই এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে ফেলি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা সেকেন্ড ইয়ার বা কোনো একটা সময় শিখে আসছি, অনেকদিন হয়ে গেছে, ডেফিনেটলি ভুলে গেছি, যেতেই পারি, অস্বাভাবিক কিছু না। হারুন রশিদ স্যার একটা কাজ করছেন, সেটা হচ্ছে যে স্যারের বইয়ের শেষে অ্যাপেন্ডিক্সের মধ্যে এটা পুরো সলিউশনটা দেওয়া আছে। তো তোমাদের কাছে যদি বই থেকে থাকে চেক করবা দয়া করে অ্যাপেন্ডিক্স সেকশনটা, অ্যাপেন্ডিক্স সেকশনে তোমরা এটা সলিউশনটা পেয়ে যাবা, এই সার্কিটটা মানে এই ইকুয়েশনটারই সলিউশন ওখানে পেয়ে যাবা। সলিউশন তোমাকে কি দিবে, সলিউশন তোমাকে দিবে হচ্ছে এই লুপে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টের ভ্যালুটা কত, সেই কারেন্টের ভ্যালু আসবে এমন কিছু। এবার দেখো খেয়াল করে কারেন্টের ভ্যালুটা কি আসছে, it is equal to vs root over c by l sin omega mt, where omega m is equal to 1 by root over c। এক্স্যাক্টলি ওখান থেকে আসছে, অ্যাপেন্ডিক্স থেকে আসছে। এটা খুবই সিম্পল, এটা আমার মনে হয় না ডেরিভেশনের কোনো প্রয়োজন আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এটা বের করলাম, একটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশনটা বের করলাম, আর একটা বের করবো সেটা হচ্ছে ভোল্টেজের এক্সপ্রেশন। ভোল্টেজের এক্সপ্রেশনটা কি, ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটর, ভিসি এর এক্সপ্রেশনটা বের করবো। কিভাবে পাবো আমরা, ভিসি আমরা জানি 1/c idt, সো জাস্ট i এর একটা ইন্টিগ্রেশন করলে পরে টি এর রেসপেক্টে আমরা তখন ভিসি এর এক্সপ্রেশন পেয়ে যাবো হচ্ছে এরকম কিছু। তাহলে তুমি দুটো এক্সপ্রেশন পেলা, একটা হচ্ছে কারেন্ট যেটা কিনা ফ্লো করে সার্কিটের ভিতর দিয়ে সেটা, আর একটা হচ্ছে কারেন্ট ফ্লো করার কারণে ক্যাপাসিটর যে ভোল্টেজে চার্জ আপ হয় তার এক্সপ্রেশনটা। এবার এক্সপ্রেশন গুলোকে প্লট করা যাক। প্লট করা মানে কি আসলে, প্লট করা মানে হচ্ছে তুমি যদি প্রথমটা দেখো, কারেন্টের এক্সপ্রেশনটা দেখো, কারেন্ট কিন্তু একটা সাইন ওয়েভ, খেয়াল করছো? এটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে একটা পিক ভ্যালু সাইনের, আর পরেরটা তো সাইন।
ওকে, তার মানে কি কারেন্টের এক্সপ্রেশনটা কেমন হবে, কারেন্টের প্লটটা দেখতে কেমন হবে, একটা সাইন ওয়েভ হবে না? সো আমরা কিন্তু তাই করলাম, দেখো খেয়াল করে, এই যে কারেন্টের প্লটটা কিন্তু একটা সাইন ওয়েভ। তুমি সাপ্লাই দিছিলে ডিসি, ওকে, তোমার সাপ্লাই দেখতে ছিল কিন্তু এমন, এই যে এরকম কনস্ট্যান্ট ডিসি ছিল, কিন্তু সেই সাপ্লাইয়ের কারণে যখন তুমি এসিআকে ট্রিগার করলা, ট্রিগার করার পরে যে কারেন্টটা ফ্লো করলো, সেই কারেন্টের ফ্লোটা দেখা যাচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ। খুবই ইন্টারেস্টিং। এবং এরপরে কি হয় দেখো, সাইনোসয়েডাল ওয়েভ তো বললাম, কিন্তু সাইনোসয়েডাল ওয়েভে তো পজিটিভ সাইকেল থাকে, নেগেটিভ সাইকেলও থাকে, তার মধ্যে আবার কোনো নেগেটিভ পার্ট নেই। এখানে কিন্তু কোনো নেগেটিভ পোর্শন ড্র করা হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে দেখা যায় যে তোমার যখন এইখানে আসে কারেন্টের ভ্যালুটা, খেয়াল করো কারেন্টের ভ্যালুটা এইভাবে বাড়লো বাড়লো, পিক ভ্যালু হচ্ছে ভিএস রুট ওভার সি বাই এল, এই যে প্রথম পার্টটা তো পিক ভ্যালু, কারেন্টের ভ্যালুটা বাড়লো বেড়ে আবার কমে গেল, যখন এইখানে আসছে পাইতে আসছে, সাইন পাই এর ভ্যালু তো 0, যখন পাইতে আসছে তখন কি হয়েছে, কারেন্টের ভ্যালু 0 হয়ে গেল না? আচ্ছা, কারেন্টের ভ্যালু 0 হওয়া মানে কি, আমরা যে এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছিলাম, সেই কার্ভটা ছিল দেখতে এইরকম। তুমি একটা পর্যায়ে ব্রেক ওভার পয়েন্ট পর্যন্ত নিচ্ছিলা বা অথবা গেট পাস অ্যাপ্লাই করতেছিল, তখন সে অন হয়ে যাচ্ছিল, অন হওয়ার পরের মুহূর্তে কারেন্টটা ছিল আইএল, ওকে, জাস্ট এই মানে এই জায়গার কারেন্টটা, এই যে এই জায়গার কারেন্টটা ছিল আইএল, কিন্তু এর নিচে একটা কারেন্ট ছিল, সেটাকে আমরা কি বলে আসছি, হোল্ডিং কারেন্ট, ওকে। এবং খেয়াল করো একটা এসসিআর কে অন রাখতে হলে মিনিমাম কারেন্ট ফ্লো যেটা তার বিরুদ্ধে করতে হবে সেটা হচ্ছে হোল্ডিং কারেন্ট। তুমি যদি সামহাও এসসিআর এর বিরুদ্ধে কারেন্ট ফ্লোটাকে হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে আসো, তখন কিন্তু এসসিআর অফ হয়ে যাবে। এখানে কি হচ্ছে, কারেন্টটা কিন্তু নামতে 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 জিরোতে চলে আসছে, তার মানে কি নিশ্চিতভাবেই এই এসসিআর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে হোল্ডিং কারেন্টের নিচে, এবং হোল্ডিং কারেন্টের নিচে যদি হয় তাহলে এসসিআরটা অফ হয়ে যাবে। সো যেহেতু তুমি কারেন্টটাকে কন্ট্রোল করে তুমি এটাকে জিরোতে নিয়ে আসলা বা হোল্ডিং কারেন্টের নিচে নামায় নিয়ে আসলা, সেই কারণে এই কম্যুটেশনটার আরেকটা নাম হচ্ছে কারেন্ট কম্যুটেশন। কেন কারেন্ট কম্যুটেশন? বিকজ ইউ আর কন্ট্রোলিং দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য ডিভাইস এন্ড ইউ মেক ইট টু ফ্লো এট a level lower than হোল্ডিং কারেন্ট। এটা জিরো ক্রস করে যাচ্ছে, জিরো ক্রস করে যাওয়া মানে হচ্ছে কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে অবশ্যই চলে আসছে, এসসিআর অফ। আর এসসিআর অফ হলে কি এই নেগেটিভ সাইকেল ফ্লো করবে? অবশ্যই করবে না। আরো একটা কারণে করতো না, কারণ হচ্ছে সে তো আসলে এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তার কাজ হচ্ছে শুধুমাত্র পজিটিভ ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো করানো, রিভার্স ডিরেকশনে সে কখনোই কারেন্ট ফ্লো করাবে না, ওকে। সো রিভার্স ডিরেকশনে এখানে কখনোই কারেন্ট ফ্লো করবে না। জিরো ক্রস করা মানে হচ্ছে সে বেসিক্যালি কারেন্ট ফ্লোটাকে জিরো করে দিচ্ছে, অফ করে দিচ্ছে, এই এসসিআর আর অন হবে না। কখন অন হবে? আবার যখন ট্রিগার করবা তখন অন হবে। By the time this current gets to a zero value, তুমি যদি চেক করো তোমার ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ডেভেলপ করলো, এই যে কারেন্টটা ফ্লো করতেছে, এটা কারণে ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ করতেছে, সেই ভোল্টেজের ভ্যালুটা কত দেখা যাচ্ছে। আমি যদি এখানে ওমেগা এমটি এর জায়গায় পাই বসাই, কারণ পাইতে যেই এটা কারেন্টটা জিরো হয়েছিল, যদি পাই বসাই তাহলে 1 মাইনাস 1, কারণ cos পাই এর মান হচ্ছে -1, দ্যাট বিকামস 2 vs। তার মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ডেভেলপ করবে সেটা টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ, okay, তোমার সাপ্লাই ভোল্টেজ ছিল vs, and by the time the current flow becomes zero, the voltage that you get across this capacitor is simply twice the supply voltage, twice vs। এটা তো গেল ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, যে আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম এখান থেকে, এই এক্সপ্রেশন থেকে, যে vc is equal to vs 1 minus cos omega mt এর মধ্যে যদি আমি ওমেগা mt এর ভ্যালু পাই বসাই তাহলে এটা আসবে। আচ্ছা, আরেকটা আমি যদি ফিজিক্যাল ব্যাখ্যাটা দেই সেটা হচ্ছে এরকম, যে আমাদের এই যে এখানে এনার্জি স্টোরেজ এলিমেন্ট ছিল দুটা, একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর। সেই ইন্ডাক্টরটা একটা সার্টেন এনার্জি স্টোর করছে, হাফ এল আই স্কয়ার বা সামথিং। সো কি করে, ওই এনার্জিটাও ক্যাপাসিটরে ট্রান্সফার করে দেয়, এবং ফলাফল যেটা হয় যে ক্যাপাসিটরের ভোল্টেজটা টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ হয়ে যায়, টুয়াইস ভিএস হয়ে যায়। সো একটা এসসিআর কে তুমি অফ করতে পারো, কিন্তু আমরা যদি কারেন্টের টার্মে দেখি, ভোল্টেজের টার্মে দেখি, একটা এসসিআর কে আমরা অফ করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে তার কারেন্ট ভ্যালুটাকে কমায় হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে আসা, তাহলে এসসিআর অফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে তার একসে হঠাৎ করে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করে দেওয়া, তাহলেও কিন্তু এসসিআর অফ হয়ে যাবে। কারণ এসসিআর এর একসে রিভার্স ভোল্টেজ আসা মানে কি, ওই যে বাইরে দুটো জাংশন রিভার্স বায়াসড হয়ে যায় বা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে ফেলে, সো সে কিন্তু অফ হয়ে যায়। সো যখন তুমি রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করে একটা এসসিআর কে অফ করো, সেই ধরনের কমিউটেশন টেকনিককে বলা হয় ভোল্টেজ কমিউটেশন। আই রিপিট, কারেন্ট কমিউটেশন কোনটা? যখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বা এসসিআর এর মধ্যে কারেন্ট ফ্লোটাকে কমাতে তুমি হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে আসছো এবং সেই কারণে এসসিআর অফ হয়ে গেছে, তখন সেই প্রসেসটাকে আমরা বলি কারেন্ট কমিউটেশন। আর একটা প্রসেস হচ্ছে ভোল্টেজ কমিউটেশন, যখন কিনা তুমি এসসিআর এর একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো, রিভার্স ভোল্টেজ, এবং সেই কারণে এসসিআরটা অফ হয়ে গেছে, হঠাৎ করে একটা রিভার্স ভোল্টেজ আসছে, এসসিআরটা অফ হয়ে গেছে, সেটা হচ্ছে ভোল্টেজ কমিউটেশন। ওকে, সো এইভাবেও আমরা চাইলে পরে কমিউটেশনকে মানে টার্নিং অফ প্রসেসকে আমরা ভাগ করতে পারি। আমরা লাস্ট সার্কিটে চলে যাব। লাস্ট সার্কিট মানে হচ্ছে আমরা এসসিআর যেটা দেখতে পাচ্ছিলাম, সেই এসসিআর এ সেলফ কমিউটেশন নিয়ে ডিসকাস করতেছিলাম, বাট
প্রথম সার্কিটটাতে ক্যাপাসিটরটা কিন্তু আনচার্জড অবস্থায় ছিল। খেয়াল করো, এই যে এখানে সার্কিটটাতে ক্যাপাসিটর কিন্তু আনচার্জড অবস্থায় ছিল, যে কারণে তুমি এই টার্মটাকে VCR t = 0 কে 0 ধরে নিছো। আমরা এই সার্কিটটাকে সামান্য মডিফাই করব। আমি ধরে নিব ক্যাপাসিটরটা আনচার্জড না, চার্জড। তখন কি হয়, ক্যাপাসিটরটা যদি চার্জ হয়, ধরে নিচ্ছি ক্যাপাসিটরটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজে চার্জ আপ হয়ে আছে -V0 এ, এবং এই সার্কিটে উপরের সার্কিটের সঙ্গে যেখানে চেঞ্জ সেটা হচ্ছে এই সোর্সটাকে আমরা শর্ট করে দিচ্ছি। সো সোর্সটাকে যখন শর্ট করে দিবা তখন তোমার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজটা সেটা ইজ ইকুয়াল টু অল দ্য ড্রপস। সো ড্রপগুলো কি কি? এটার অ্যাক্রসের ড্রপটা তুমি নেগলেক্ট করছো, কাজে ড্রপ রয়ে যায় হচ্ছে ইন্ডাক্টর অ্যাক্রসের ড্রপ, ক্যাপাসিটর অ্যাক্রসের ড্রপ এবং তার ইনিশিয়াল চার্জড ভোল্টেজ কন্ডিশন। তো সেটাই আমরা এখানে লিখলাম 0 ইজ ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। সো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর হচ্ছে 1/C IDT, ইনিশিয়ালি সে -V0 এ চার্জ আপ হয়ে আছে, সো -V0 টা লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে ইন্ডাক্টর অ্যাক্রস যেটা ছিল LDIDT, সেটা লিখে দিলাম। সো ফলাফল কি হবে? তুমি চাইলে পরে এই V0 কে বাঁ দিকে নিয়ে আসতে পারো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারো। V0 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে বাকি এই দুটো কম্পোনেন্ট LDIDT প্লাস 1/C IDT। একটু খেয়াল করে দেখো তো, এটা এক্স্যাক্টলি যে ইকুয়েশনটা আমরা একটু আগে সলভ করে আসছি এটাই কিনা? আগে এখানে ছিল VS ইজ ইকুয়াল টু দিস টু, আর এখন V0 ইজ ইকুয়াল টু দিস টু। ওকে, সো VS এর জায়গায় জাস্ট V0 বসালে কিন্তু প্রবলেম সলভ, এবং আমরা তাই পাবো। I এর যে এক্সপ্রেশন পাবো, দেখো খেয়াল করে, I এর এক্সপ্রেশন আসছে, আগে ছিল এখানে VS, এখন জাস্ট VS এর জায়গায় V0 আসছে, আর কিচ্ছু না। এবং এই ক্ষেত্রে তোমার ক্যাপাসিটরের একটা সার্টেন এক্সপ্রেশন আসছে। এইভাবে আমরা ডেভেলপ করতে পারি। আমরা একটা জায়গায় ডিসকাশন একটু মিসিং রয়ে গেছে, সেটাতে আসি। আমি কোন একটা জায়গায় তোমাদের বলছিলাম যে অটোমেটিক্যালি একটা সার্টেন টাইম পরে সে অফ হয়ে যাচ্ছে, সেই টাইমটা আমার হাতে। সো এইটা আসলে কোন টাইমটা? এটা হচ্ছে, খেয়াল করো, ওমেগা এমটি এর ভ্যালু যখন পাই হয় তখন কিন্তু কারেন্টটা 0 হয়ে যায়। সো আমি কি বললাম, ওমেগা এমটি এই ভ্যালুটা যখন তোমার হবে হচ্ছে পাই, তখন কিন্তু কারেন্ট ফ্লোটা এর বিরুদ্ধে 0 হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে তোমার কমিউটেশন টাইম। ওকে, সো সার্কিটের ফার্স্ট গেট পাস অ্যাপ্লাই করার পর থেকে ধরে নাও তুমি চাও যে 10 সেকেন্ড পরে যে এটা অফ হয়ে যায়। সো এই 10 সেকেন্ড আসলে কি? 10 সেকেন্ড হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দিস পাই। ওকে, সো সেটা আমি কিভাবে পাবো? তাহলে আমি এই টি এর ভ্যালুটা যদি 10 সেকেন্ড সেট করি, কিভাবে করতে পারি? আমি করতে পারি এইভাবে। ওমেগা এম এর ভ্যালুটা আমি আমরা জানি, ওমেগা এম ইজ ইকুয়াল টু 1/√LC। সো ফ্রম দেয়ার ইউ ক্যান গেট টি ইজ ইকুয়াল টু π√LC। এই যে এই এক্সপ্রেশনটা খেয়াল করো, টি ইজ ইকুয়াল টু π√LC। এখন তোমাকে কেউ বললো, আচ্ছা আপনি একটা সার্কিট ডিজাইন করতেছেন, এটা ডিসি দিয়ে কাজ করবে, বাট এটা 10 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। আমি চাই আমি গেট পাস দিয়ে এটা অন করে যাব, বাট 10 সেকেন্ড পরে বা 10 মিনিট পরে বা একটা সার্টেন টাইম পরে এটা অফ হয়ে যাবে নিজে নিজে। আমি আবার এটা অফ করার জন্য ফিরে আসবো না, ম্যানুয়ালি এটাকে অফ করতে চাই না, আমি চাই এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। সো অটোমেটিক ব্যাপারটা কি? তুমি কাজটা করবে হচ্ছে এই এলসি এর ভ্যালুটা সেট করে, তুমি এলসি এর ভ্যালু এমন ভাবে সেট করো যাতে করে টি এর ভ্যালুটা হয়ে যায় 10 সেকেন্ড। ওকে, এবং সেভাবে আমি এলসি ভ্যালুটা চুজ করবো। সো সেটা আমি বললাম যে কম্পিউটেশন টাইমটা কিন্তু আসলে আমার হাতে। এন্ড যারা নন ইঞ্জিনিয়ার তারা ভাববে যেটা অটোমেটিক হচ্ছে, কিন্তু তুমি ইঞ্জিনিয়ার, তুমি জানো দেয়ার ইজ নাথিং অটোমেটিক, তুমি সবকিছু অ্যারেঞ্জ করছো। ওকে, বিহাইন্ড দ্য সিন। আমরা এখানে শেষ করব। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কুইকলি একটা কোশ্চেন নিয়ে আমরা কুইজে যাব। বলো স্যার। এখানে শর্ট করলাম কেন স্যার পরেরটায়? ও, এটা জাস্ট একটা কেস স্টাডি। তুমি শর্ট না করে এখানে একটা ভোল্টেজ সোর্স দিতে পারতা, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার আমার আগের লেকচার একটা মিস করলাম, সেটা হচ্ছে স্যার ভোল্টেজ কমিউটেশনটা আমরা কি এখানে করছি? আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কেস। এখানে ভোল্টেজ কমিউটেশন, কারেন্ট কমিউটেশন দুটাই ঘটে। তুমি যদি এইটার দিকে তাকাও একটু, এখানে যদি এই সার্কিটের দিকে যদি তাকাও, খেয়াল করে দেখো তোমার কারেন্টটা যেমন 0 হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে ভোল্টেজটা কিন্তু এই ক্যাপাসিটর অ্যাক্রসে হয়ে যাচ্ছে টুয়াইস ভিএস। সো ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ টুয়াইস ভিএস, আর এদিকে দিচ্ছ তুমি ভিএস। ওকে, সো এটা কিন্তু রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। ক্যাথোড ইজ গেটিং মোর পজিটিভ কম্পেয়ার্ড টু অ্যানোড ভোল্টেজ। হ্যাঁ, সো এটা একটা ইন্টারেস্টিং কেস। তবে আমরা এমন কেসও পাবো যেখানে কারেন্ট কমিউটেশন এবং ভোল্টেজ কমিউটেশনকে একদম ক্লিয়ারলি আলাদা করতে পারবো, ডিফাইন করতে পারবো। স্যার এখানে তো তাহলে আমি হচ্ছে কারেন্ট কম্পিটিশনের এই স্যার এলটা চেঞ্জ করে হচ্ছে আমি আমার টাইমটা সেট করছি। হ্যাঁ, এল এবং সি দুটাই তোমার হাতে। ও জি স্যার, দুটাই আমার হাতে। জি স্যার, তোমার হাতে, কারণ ওই এক্সপ্রেশনটার মধ্যে এল এবং সি দুটাই আছে। যে এক্সপ্রেশনটা যদি দেখি, পাই টি ইজ ইকুয়াল টু π√LC, দুটাই আছে তোমার হাতে। আর কোনো কোশ্চেন? স্যার আমার যে লেকচারটা দিয়েছিলেন ওটার মধ্যে আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে ডিআইডিটি আর ডিভিডিটির যে একটা কার্ভ ছিল স্যার, ওটার মধ্যে টাইম পিরিয়ডের চেয়ে তো স্যার মানে স্টপ
স্টপিং টাইমটাই বেশি, তাহলে স্যার টাইম পিরিয়ড থেকে স্টপিং টাইমটা কিভাবে বেশি হতে আচ্ছা, আমি পারে? একটু দেখি ওইটা ওয়েবসাইট কোনটার কথা বলতেছো, আমি আসলে বুঝতে পারতেছি না। এটা 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 স্যার, এটা হ্যাঁ জি স্যার, এটা তো টার্ন অফ টাইমটা বেশি কিন্তু আবার মিনিমাম টাইম পিরিয়ডটা তো কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্ন অফ টাইমটা বেশি। টার্ন অফ টাইম মানে এটা হচ্ছে বেসিক্যালি ডায়োডে যেমন রিভার্স রিকভারি টাইম থাকে, এখানে হচ্ছে টার্ন অফ টাইম। ডায়োডে তোমার রিভার্স রিকভারি টাইম যতক্ষণ চলে ততক্ষণ তুমি ডায়োডকে অন করতে দাও না, মানে আবার অন করতে আমরা চাই না, আমরা ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করি না, কারণ তখন সে অন হয়ে যেতে পারে। এখানে যেটা হচ্ছে যে আমরা মানে ডায়োডের মধ্যে এখানে আমরা ফরওয়ার্ড ভোল্টেজ যদি এই যে এই জায়গাটায় টার্ন অফ টাইম যে সময়টা, এই সময়ের মধ্যে আমরা যদি হঠাৎ করে ফরওয়ার্ড ভোল্টেজ দেই, মানে অ্যানোডে পজিটিভ দিয়ে দিই, ক্যাথোডে নেগেটিভ দিয়ে দিই, তখন কি হবে, গেট পাস ছাড়াই অন হয়ে যাবে এই এসসিআর এর ক্ষেত্রে। আমরা এটা ডিসকাশনে তাহলে একটু পরে যাব, আমরা মনে হয় কুইজটা নিয়ে ফেলি। স্যার স্টার্টিং সার্কিটটাতে একটা কোশ্চেন ছিল, ওই ডিআই কোনটা প্রথম ডিআইডিটি তে সেলফ কমিউটেশনের সার্কিট না কোনটা? ডিআইডিটি লিমিটেশনে যেটা কম্বাইন্ড যেটা আছে স্যার, ডিভিডিটি না ডিআইডিটি? ডিআইডিটি ডিভিডিটি মিলে যেটা কম্বাইন্ড আছে। আচ্ছা, কম্বাইন্ড সার্কিট, আচ্ছা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ স্যার, এটা স্যার এখানে ডায়োডের কাজটা কি? ও আচ্ছা, ডায়োড, হ্যাঁ গুড কোশ্চেন। এই ডায়োডটা হচ্ছে ওই যে সুপ্রিয়া যে কোশ্চেনটা করছিল সেটাই, যে ইন্ডাক্টরের মধ্যে হঠাৎ করে যদি কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যায়, এই সেটটা যদি অফ হয়ে যায়, তখন এই ডায়োডটা কি হবে, কিছু সময়ের জন্য এইটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটা করাবে আর কি, যেটা বন্ধ হয়ে গেল এখানে। স্যার এটা কি ইন্ডাক্টরকে চার্জলেস করার জন্য কাজ করতেছে? হ্যাঁ, ইন্ডাক্টরটাকে ডিএনার্জাইজ করতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি এখন। আমরা তোমরা অস্টে যদি লগ ইন করে রাখো, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিব, তোমাদের ক্লাসরুমও দিয়ে দিব, 4 মিনিট সময় পাবা। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। এখন 12টা 4 বাজে, যখন 12টা 9 বাজবে তখন আমি এটা ক্লোজ করে দিব। দু জায়গাতেই দেওয়া আছে, ক্লাসরুমেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। অস্টেডো দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে সাবমিট করে দিবা, কমপ্লিট হয়ে যাবে।